ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তাপ, ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে বাড়বে উদ্বেগ, সতর্কতা প্রতিমন্ত্রীর। সার্বভৌমত্বকে অবজ্ঞার অভিযোগ বিএনপির। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধন করতে 16 আগস্ট কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 20 আগস্ট, তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ, প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট নির্ধারণ। 24-এর 13 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে হামলার নির্দেশ দেন কাদের, কল রেকর্ড দাখিল। ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুরকে গ্রেফতার দেখানোর প্রস্তুতি। এবং এলএনজি টার্মিনালের ত্রুটি সরিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু। 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা মন্ত্রীর। পাম্পে কমছে যানবাহনের চাপ। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। দণ্ডিত শেখ হাসিনার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তাপ। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগ বাড়বে বলে সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি বলেন, ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে কিনা সে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভারতে ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। 24 জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে বুধবার রাতেই তীব্র ক্ষোভ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রশ্নে সে আওয়ামী লীগ ও ভারত প্রসঙ্গ। শামা ওবায়েদ সাফ জানিয়ে দেন, ভারতকে এখনই আওয়ামী লীগের সব অপকর্ম বন্ধ করতে হবে। তার মতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হোক, দুই দেশের জনগণ ও সরকার চায়। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সন্দিহান তিনি। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মনোযোগ আকর্ষণের জন্য আওয়ামী লীগ জঙ্গি তত্ত্ব ব্যবহার করেছে। দেশে জনগণের নির্বাচিত সরকার ও বিরোধী দল আছে, কোনো জঙ্গিবাদ নেই বলেও জবাব দেন তিনি। জানান, দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই এবং সেইটাই সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে সরকার প্রধান ভারত সফর করবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও তার সিদ্ধান্তের উপর। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, ওনার স্কেডিউল অনুযায়ী ওনার সিদ্ধান্ত নেবেন। আমরা তো চিঠি দিয়েছি, আপনারা অপেক্ষা করেন। জুলাই যোদ্ধাদের আহত করে এমন কিছু করার ক্ষেত্রে ভারতকে আরও অনেক বেশি সংবেদনশীল হতে হবে বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জনগণের সমর্থিত। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ করে দেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। তারা বলছেন, ঢাকার আপত্তির পরও হাসিনাকে বক্তব্যের সুযোগ করে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। একই সঙ্গে অসম্মান করেছে জুলাই শহীদদের আত্মত্যাগকে। দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হবেন বলেও জানান বিএনপি নেতারা। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সরকারের এমন প্রতিক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে বিরোধী দলও। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় বিরূপ প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মাটিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা ও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অপমান।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। ভারতে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্য প্রচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির সঙ্গে তথ্য মন্ত্রণালয় একমত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, নতুন কোনো স্বৈরাচার তৈরির পথ বন্ধে কাজ করছে সরকার। আমাদেরকে শুধু নতুন করে জাগ্রত হলেই চলবে না, আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। এদিন সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেফতার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে, ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। চলতি অর্থবছরে স্থানীয় সরকারের 5 স্তরের সব নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম। 16 আগস্ট কিশোরগঞ্জ থেকে সারা দেশে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। সচিবালয় মন্ত্রিসভা কমিটির সভা শেষে একথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। বলেন, 1.5 মাসে সারা দেশের তথ্য সংগ্রহের পর 3 ধাপে চলবে যাচাই বাছাই। এদিকে নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচনে বিজয়ের পরই চলতি বছরের 10 মার্চ রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে এই কার্যক্রম। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 5ম সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন জানান, 16 আগস্ট কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরই 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে উল্লেখ করে অক্টোবর থেকে সারা দেশে বিতরণ শুরুর কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেটা পাইলটিংয়ের সময় আমরা করেছি এবং ইনশাআল্লাহ আগামী এই মাসের 16 আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই সেক্টর এই সেশনের যে কার্যক্রম। এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসে সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এদিন নদী খালপার রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার সংক্রান্ত বৈঠক সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টরা বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ আর প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট। রাজধানীর আগারগাঁওয়ে তফসিল ঘোষণা করে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। গত 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর থেকেই 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে ইসি। জমা পড়া মনোনয়নপত্র বাছাই হবে 16 আগস্ট, আর 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার। সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান, সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। এটা হচ্ছে শিডিউল। আমরা ভোটার তালিকা পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। সর্বসাধারণের জন্য খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফ্যাসিবাদী শাসনের চিহ্ন ঘুরে দেখছেন দর্শনার্থীরা। তাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে লাল টেলিফোন। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। বৈরী আবহাওয়াকে যেন হার মানিয়েছে ইতিহাস জানার আগ্রহ। উদ্বোধনের পর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন দর্শনার্থীরা। জাদুঘরের মূল প্রবেশপথের পাশে জুলাই মেমোরিয়াল, সেখানে খোদাই করা শহীদের নাম। এর পেছনে প্রতীকী কবরস্থান রয়েছে শহীদ নাফিসকে বহনকারী রিকশা, সাজোয়া যানে ঝুলন্ত আন্দোলনকারী এবং সাইকেলে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতীকী ভাস্কর্য, যা আন্দোলনের স্মৃতিকে জীবন্ত করে তুলেছে। জাদুঘরের ভেতর ঢুকতেই চোখে পড়ে টর্চার সেল, দেয়াল জুড়ে আলোকচিত্র, বড় পর্দায় প্রদর্শিত প্রামাণ্যচিত্র, আন্দোলনের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, সংরক্ষিত দলিল এবং শহীদদের স্মৃতি বিজড়িত নানা নিদর্শন। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে লাল টেলিফোন। জুলাই যোদ্ধারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরাও একসময় জুলাই যোদ্ধা ছিলাম। ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না, এটারই প্রমাণ। যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করতে পারি। এই আয়াতের সম্পূর্ণ নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে। আমাদের ভাইকে শেখ হাসিনা মেরে ফেলেছে, আমাদের ভাইয়ের জন্য বিচার চাই আমরা। যারা জুলাইতে হত্যাকারী আছে তাদের প্রত্যেকটাকে অবশ্যই শাস্তির আওতা আনার জন্য তাদের কাছে অনুরোধ থাকবে। যারা অপরাধের সাথে জড়িত, তারা যদি সত্যি জড়িত হয়, তাদের মৃত্যুদণ্ড কামনা করছি আমরা। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার জন্য প্রতিদিন 3টি শিফটে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। আপাতত ধারণ ক্ষমতা বিবেচনায় দিনে সর্বোচ্চ 300 জন জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবেন। অনলাইনে ব্যবস্থা করেছি 70% এবং অফলাইনে অর্থাৎ কাউন্টারে এসে টিকিট কাটতে পারবে এরকম 30%। পূর্ণবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশ মূল্য। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী জাদুঘরের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার রাখা হতে পারে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 24-এর 13 জুলাই ফোন করে ওবায়দুল কাদেরের নির্দেশ দেওয়া সংক্রান্ত কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশনের দাবি, পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষার্থী মুখোমুখি হতে নিষেধাজ্ঞা থাকলেও কঠোর অবস্থান নেওয়ার চূড়ান্ত নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিচারের শেষ পর্যায়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের মামলা। বৃহস্পতিবার এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।
এদিন কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ দেওয়া সংক্রান্ত ওবায়দুল কাদের ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের টেলিফোন কথোপকথন দাখিল করা হয়। 2024 সালের 13 জুলাইয়ের কল রেকর্ডে শোনা যায় ওবায়দুল কাদের বলছেন, এদের মারো না কেন, বড় হতে দাও কেন। শিক্ষার্থীদের আন্দোলন দমনে ব্যর্থ হওয়ায় অসন্তোষ ছিলেন ওবায়দুল কাদের। জবাবে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি বলেন, পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের মুখোমুখি না হওয়ার নির্দেশনা রয়েছে। তারপরও রাজনৈতিকভাবে নির্দেশনা আসলে আন্দোলন দমনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাদ্দাম। আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে। 3000-এর মতো স্টুডেন্ট আছে। 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। ট্রাইব্যুনালে প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ নেতাদের নির্দেশনার কারণে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করা হয়। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘাত। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটির রায়ের তারিখ ধার্য করবেন ট্রাইব্যুনাল। সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করেছিল, তাদেরকে আহত করেছে এবং হত্যা করেছে। এটা শুধু ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত না, এটা শুধু আরাফাত অথবা নিখিল অথবা ইনানের সিদ্ধান্ত না, এটা ছিল আওয়ামী লীগের একটা অর্গানাইজেশনাল ডিসিশন, যার প্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জেলায় আওয়ামী লীগ সশস্ত্রভাবে এই ছাত্র জনতার উপরে হামলা করেছিল। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিদের সকলেই বর্তমানে পলাতক। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনা আলাদা মামলা হিসেবে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার এই মামলার গ্রেফতার দেখানো হবে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে। এছাড়া গুমের সংশ্লিষ্টতা মিলেছে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের। এ ঘটনায় অন্যান্য আসামিদের মধ্যে থাকতে পারেন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও কয়েকজন। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। পেরিয়ে গেছে এক যুগের বেশি সময়, কিন্তু খোঁজ মেলেনি তার। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে সামনে আসছে নতুন তথ্য। প্রসিকিউশন বলছে, ইলিয়াস আলীর গুমের ঘটনা পৃথক মামলা হিসেবে তদন্ত করছে ট্রাইব্যুনাল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুম ও হত্যার মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন তার একসময়ের রানার ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। সেই সাক্ষ্যের পরই নতুন মোড় নেয় ইলিয়াস আলী গুমের ঘটনা। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে ওয়ারেন্ট অফিসার বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালীতে একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে ছিলেন মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফ। তবে সেদিন গুমের চেষ্টায় ব্যর্থ হন তারা। সাক্ষ্যে উল্লেখ করেন, ইলিয়াস আলী গুমের পর র্যাবের অস্ত্রাগারের রেজিস্টার ও সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীকে জিয়াউল আহসান ফোন আলাপে বলেন, স্যার, আপনাদের নির্দেশেই ইলিয়াসকে গল্ফ করেছি। প্রসিকিউশনের দাবি, গল্ফ ছিল গুম করে হত্যা বোঝানোর ব্যবহৃত সাংকেতিক শব্দ। তাকে তুলে নেওয়ার একটা অ্যাটেম্প্ট করেছিল। সেই অ্যাটেম্পটটা প্রথমে যখন ব্যর্থ হলো, পরের অ্যাটেম্পটে জিয়াউল হাসানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। সেই সাক্ষ্যে নাম আসার ভিত্তিতে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে এই মামলায় গ্রেফতার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রসিকিউশন। রোববারই গ্রেফতার করা হতে পারে তাকে। ইনভেস্টিগেশনটা আমরা স্পেশালি করছি এবং ইতিমধ্যে তার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আমাদের উইং কমান্ডার সাইফ, যাকে ইতিমধ্যেই সেনা হেফাজতে নেওয়া হয়েছিল, তাকে গ্রেফতার করার জন্যে আমরা আজকে আবেদন ফাইল করেছি। এই বিষয়ে আশা করি রোববারে আদেশ হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও কয়েকজনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত আসামির তালিকা নির্ধারণ হবে তদন্ত শেষে। সংশ্লিষ্টতাও আছে, সেগুলো তো আমরা ইনভেস্টিগেশন করছি। তদন্তের পর ইলিয়াস আলীর গুমের ঘটনায় পৃথক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কাটতে শুরু করেছে গ্যাস সংকট। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের জন্য ভারতীয় হাই কমিশনারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
কক্সবাজারে মহেশখালীতে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি বয়লার বিস্ফোরণে আমদানিকৃত গ্যাস সরবরাহ কমে আসায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সংকট চরম আকার ধারণ করে। 2 সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটির মেরামত কাজ প্রায় শেষ হওয়ায় গ্যাসের চলমান এই সংকট দূর হতে যাচ্ছে। গ্যাসের সংকট কাটতে শুরু করায় দেশের বিভিন্ন স্থানে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি। লাইনে দেওয়ার পর 20 মিনিট পরে গ্যাস পাচ্ছে, মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে। আজকে অন্তত সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়াই চলে আসে। জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী 2-3 দিনের মধ্যে আগের মতোই স্বাভাবিক সরবরাহ শুরু হবে। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলেও ভুক্তভোগীদের নিকটস্থ অফিসে আসার তাগিদ নেই বলেও জানান তিনি। ফ্রিজিং শেষ হয়ে গেলে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সেগুলো উত্তরণ করতে পারবো। বিদ্যুতের ভিতরে বিল, এটা যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ এই ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। শেখ হাসিনা দেশকে ধ্বংস করে পালিয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুরে বিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দাবি আদায়ে আন্দোলন চলবে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুরে বিল সহ 11 দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। বেলা 11:30টার দিকে কর্মসূচিতে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলবে। দাবি আদায়ে অক্টোবর জুড়ে 4 জেলায় লং মার্চ কর্মসূচি ঘোষণা দেন তিনি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে। মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ। এ সময় 11 দলের নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেন। পরে পুলিশের অনুরোধে সচিবালয় এলাকা ত্যাগ করেন তারা। জনগণের দাবি মেনে নিয়ে তারা যেন কাজ করে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে মাহবুব ভবনে আয়োজিত মাহফিলে অংশ নেন সরকার প্রধান। এ সময় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 1979 সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভায় যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1984 সালের 6 আগস্ট তিনি এক অভিযানে অংশ নিয়ে শাহাদাত বরণ করেন। মাহবুব আলী খান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর। তার স্মরণে দোয়ার মাহফিলে আমরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর হযরত শাহজালাল রহমাতুল্লাহ দরগা মসজিদে এ দোয়া মাহফিল হয়। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করা হয়। বাংলাদেশের অন্যতম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকীতে আমরা সিলেটের সর্বস্তরের মানুষ হযরত শাহজালাল মুজাহিদ মনি রহমতুল্লাহ আলাইহির মাজারে নামাজ শেষে আমরা এখানে মিলাদ শরীফ হয়েছে, দোয়া হয়েছে, এখন সিন্দি বিতরণ হচ্ছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। দিল্লিতে শেখ হাসিনাকে মত বিনিময়ের সুযোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিচারিতা করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। ডিআরইউতে এক আলোচনায় এই ঘটনাকে অস্বাভাবিক বলে অভিহিত করেন তিনি। এই ঐতিহাসিক দিনে বাংলাদেশের মানুষ যখন স্মৃতিচারণ করছে এই গণহত্যা, সেই সময় ভারত বাংলাদেশের সাথে এই দ্বিচারিতা করছে। এইটা কোনোভাবেই সাদা চোখে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো ঘটনা নয়। আগামীতে বাংলাদেশের প্রশ্নে, আমাদের অধিকারের প্রশ্নে সরকারকে আপাতত সহযোগিতা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। পরিকল্পিতভাবে জুলাইকে বিতর্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি বলেন, মানুষের মানসিকতার পরিবর্তন না হলে দেশের সার্বিক উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না। বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। হাজার হাজার সন্তানকে মেরে ফেললো, একটা মানুষের ভেতরে অনুশোচন দেখলাম না টিল টুডে যারা এই কাজগুলো করলো। অথচ মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে উকি দিয়ে বলার চেষ্টা করা হয়, সিম্প্যাথি গেইন করার চেষ্টা করা হয়। এটা এখনো কিন্তু বিরাজমান। আমরা কিন্তু বলতে পারি আমরা ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি, কারণ যখন আমরা এই নীতিগুলোকে বিদায় করতে পারবো তখনই বলতে পারবো ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি। 2027 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে পরীক্ষা নয়, ভর্তি করা হবে লটারির মাধ্যমে। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 2য় থেকে 9ম শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আগামী 10 আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। ওই দিন সব শিক্ষা বোর্ডের একযোগে প্রকাশিত হবে এসএসসির ফলাফল। ধীর গতিসহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও আবারও গ্রাহক ফিরছে মোবাইল ইন্টারনেটে। বিটিআরসির তথ্য বলছে, 10 মাস পর চলতি বছরের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক আবারও 12 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মার্চ থেকে জুন এই 4 মাসেই যুক্ত হয়েছে প্রায় 73 লাখ ব্যবহারকারী। অপারেটরদের দাবি, নতুন সিম বিক্রিতে দেওয়া আকর্ষণীয় ডাটা প্যাকেজ গ্রাহক টানছে। তবে দ্বিমত করে গ্রাহকরা বলছেন, অফার নয় বরং প্রয়োজনেই ব্যবহার করেন মোবাইল ইন্টারনেট। শুভ খানের রিপোর্ট। ভৌগোলিক দূরত্বকে হাতের মুঠোয় এনে মুহূর্তেই ইমেইল কিংবা ভিডিও কলে যোগাযোগ, কেনাকাটা, বিনোদন সহ নানা কাজে দৈনিক 13,000 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন দেশের 13.5 কোটির বেশি গ্রাহক, যার প্রায় 60% ব্যবহৃত হয় মোবাইলে। তবে গেল বছর নিরাপত্তার স্বার্থে এক ব্যক্তির নামে সিম নিবন্ধন সীমা 15 থেকে 10টিতে নামানোর পর ধাক্কা লাগে মোবাইল ইন্টারনেট ব্যবহারে। বিটিআরসির তথ্য বলছে, 2025 সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে গ্রাহক সংখ্যা 12 কোটি 15 লাখ থেকে কমে দাঁড়ায় 11 কোটি 35 লাখে, অর্থাৎ প্রায় 80 লাখ গ্রাহক হারায় 4 অপারেটর।
ধাক্কা সামলাতে নতুন সিম বিক্রিতে লোভনীয় অফার দিচ্ছে মোবাইল অপারেটররা। এর ফলে গেল মার্চ থেকে জুন পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় ৭৩ লাখ। যদিও ইন্টারনেট সেবার মান ও দাম নিয়ে বরাবরের মতোই অসন্তোষ গ্রাহকের কণ্ঠে। 199 টাকায় প্যাকেজ ব্যবহার করতাম 15 জিবি, সেটা এখন 250 টাকায় প্যাকেজ ইউজ করতে হইতেছে। দাম যাই হোক ব্যবহার করতে হবে, এটা তো আমরা বাধ্যতামূলক। সরকার যে পরিমাণ ভ্যাট ট্যাক্স কমাইছে ওই পরিমাণ সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। 20 টাকা দিয়ে যেমন 1 জিবি 7 দিন মেয়াদে কিনছে, কিন্তু এখন তারা এগুলো কি করছে 50 টাকা 70 টাকা নিয়ে গেছে, 2-3 জিবি দিয়ে মেয়াদ দিছে 3 দিন। তাহলে এটা তো হইল না, এটা তো এক ধরনের আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। গ্রাহক বাড়ায় চলতি বছরের প্রথম 6 মাসে রবির রাজস্ব আয় ছাড়িয়েছে ৫,২৪২ কোটি টাকা। বছর ব্যবধানে যা ৭.১% বেশি। ডাটা থেকে রাজস্ব আয় ১৩.৬% বেড়েছে। বাংলালিংক টেলিটক সাম্প্রতিক আর্থিক বিবরণী প্রকাশ না করলেও ধাক্কা কাটিয়ে ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির ইতিবাচক চিত্র তুলে ধরেছে গ্রামীণফোন। আমরা দেখেছি ইন্ডাস্ট্রিতে সবাই কিন্তু এখন ইন্টারনেট রেডি সিম বাজারে ছাড়ছে, যার কারণে যে সিমটাই আপনি ঢোকাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনি একটা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন, আগে যেটা একটু ছিল না। সো আমরা এটার একটা ভালো ট্র্যাকশন এখন দেখছি। তবে গ্রাহক বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটে। এই সেবা নিচ্ছেন 1.5 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাচ বাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউআর নিয়ে আলোচনায় গভর্নর আরও বলেন, ব্যাংক খাতের 1/3 টাকা চুরি করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটা চুরি। 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করেছে, কেউ এখনো করছে। এর মধ্যে এমন ডিপোজিটারও আছে যে গত 10 বছরের উপর ধরে তারা সাফার করছে। কক্সবাজারের সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে উখিয়ার বালুখালী সীমান্তের নাফ নদীতে মাছ ধরতে যায় বদি আলম সহ কয়েকজন। এ সময় শূন্য রেখায় পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে বদি আলমের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BISS এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, ফোরামের মতামত 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন অধ্যাপক ঝাং পিং 2 দেশের দীর্ঘস্থায়ী সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য কুশ সহ একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালায় 33 বিজিবি। এ সময় 12 কেজি কুশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় মোটর সাইকেল ও মোবাইল ফোন। বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী আটক এ মাদকদ্রব্যের দাম 6 কোটি টাকা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস সুর আর কাব্যের শৈল্পিক মেলবন্ধনে পালন করল ভারতীয় হাই কমিশন ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে সাংস্কৃতিক পরিবেশনায় শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে। সঙ্গীত পরিবেশন করেন স্বপ্নীল সজীব এবং আবৃত্তি করেন সামিউল ইসলাম পোলাক। অনুষ্ঠানে রবীন্দ্রপ্রেমীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক এন মেরি জর্জ সহ বিশিষ্টজনরা। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরকারি বাহিনীর অন্তত 30 সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলের মারির ও হাদারামাউত প্রদেশে একাধিক সামরিক শিবিরে এই হামলা চালানো হয়। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলা বলে নিন্দা জানিয়েছেন। এদিকে হুতিদের দাবি, তারা সৌদি আরব সমর্থিত বড় ধরনের সামরিক সমাবেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে মালদ্বীপে ৮ প্রবাসী বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কর্মস্থলে দুর্ঘটনা, অসুস্থতা ও আত্মহননে এসব মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এদিকে প্রবাসীদের সচেতনতার পাশাপাশি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। ভাগ্য বদলানোর এক বুক আশা নিয়ে প্রতিদিনই মালদ্বীপে পাড়ি জমাচ্ছেন বহু বাংলাদেশি, কিন্তু সেই স্বপ্নের গন্তব্য অনেক বাংলাদেশির জন্যই হয়ে দাঁড়ায় শেষ ঠিকানা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুসারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৮ প্রবাসী বাংলাদেশের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশেরই বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। হতভাগ্য ৮ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রয়েছেন গাইবান্ধার ২৩ বছর বয়সী রবিউল ইসলাম রওশন। গেল মাসে কর্মস্থলে মিক্সার মেশিনে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার ৪৫ বছর বয়সী হুমায়ুন কবির মারা যান অসুস্থতাজনিত কারণে। এছাড়া বিভিন্ন জেলা থেকে আরও ৬ জন আছেন যারা আকস্মিকভাবে মারা গেছেন দেশটিতে। পর্যটন নির্ভর এ দেশটিতে লাখেরও অধিক প্রবাসী বাংলাদেশের বসবাস। এখানে প্রবাসীদের মৃত্যুর বড় কারণগুলোর মধ্যে কম আয়, কর্মস্থলের চাপ, দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এবং মানসিক চাপ অনেক ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মত সংশ্লিষ্টদের। এখানে সমস্যা হচ্ছে পারিবারিক একটা চাপ থাকে, অথবা কেউ দেখা যায় বাড়িতে টাকা পয়সা ঋণ করে আসে, এখানে এসে কাজ পাচ্ছে না ঠিকভাবে। প্রবলেমগুলোর কারণেই অনেকে মারা যাচ্ছে, কিন্তু এগুলা দেখার আসলে কেউ নাই এখানে। মালদ্বীপ বিশেষ করে দাঁড়ার কপরটাই সবচেয়ে বেশি। আমরা যাচাই বাছাই করে অবশ্যই আসতে হবে। এরই মধ্যে ৫ জনের মরদেহ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। আমরা ইতিমধ্যেই কিন্তু 5টি মরদেহ দেশে পাঠিয়েছি এবং বাকি যেগুলো আছে এগুলো আমরা পাঠিয়ে দেওয়ার জন্য দ্রুত চেষ্টা করছি। প্রবাসীরা যাতে নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখতে পারেন সে বিষয়টি বাংলাদেশ সরকারকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান অনেকে। আমরা প্রবাসীরা স্বাস্থ্য প্রতি যত্ন নিয়ে যদি আমরা সচেতনভাবে চলি, ইনশাআল্লাহ আমরা ভালোভাবেই প্রবাসে কাটিয়ে যেতে পারবো। এদিকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। সময় সংবাদ, মালদ্বীপ। এবার খেলার খবর। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচের টিকে রইল বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম দিন শেষে ২১২ রানে এগিয়ে নাজমুল শান্তরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। মিরাজের শতক দলীয় সংগ্রহ পৌঁছে দেয় ২৬৩-তে। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। জাতীয় দলের নেতৃত্ব হারানোর পর এলপিএল এর বেঞ্চ গরম আর ডারউইনের এই ছবি। সবকিছু ঘটল মাত্র এক সপ্তাহের ব্যবধানে। ৩ দিনের প্রস্তুতি ম্যাচে সফররতদের লজ্জার হাত থেকে বাঁচালেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দেখা মিলল সেই পুরনো বাংলাদেশের। ব্যর্থ টপ অর্ডার তানজিদ তামিম আর মুশফিকুর রহিমের ডাক পরিস্থিতি করে আরও বেশি জটিল। টাইগার ব্যাটারদের ওপর রীতিমতো ঘূর্ণি তাণ্ডব চালিয়েছেন অফ স্পিনার কোরি রোকিয়া চাওলি। ইতালিয়ান ডানহাতির সাদা মাটা বলের সামনে মুশফিক, মুমিনুল, সাদমানরা নিজেদের উইকেট উপহার দিয়ে আসেন। সে বিপর্যয় সামাল দিয়েছেন মিরাজ। খেলেছেন ১৪১ বলে ১০৯ রানের হার না মানা ইনিংস। কেন অন্যদের চেয়ে ভিন্ন ছিলেন এই অলরাউন্ডার? প্রথম দিনের খেলা শেষে জানিয়েছেন নিজেই, আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ফার্স্টে এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাডজাস্ট করার জন্য এবং পার্টনারশিপ করার জন্য, এবং প্রথম দিকে রানের জন্য খেলিনি, চেষ্টা করেছি উইকেটটা কিভাবে অ্যাডাপ্ট করা যায়, এবং পরে যখন অপরচুনিটি পেয়েছি তখন রান হয়ে গিয়েছে। যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা আমার জন্য অনেক কনফিডেন্ট দিবে, এবং আমি যে মাইন্ডসেট আপে ছিলাম এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। মিরাজ বাদে বাকিদের ব্যাটিং প্রস্তুতি যাচ্ছে তাই। চোট কাটিয়ে ওঠা লিটন দাস খেলেননি, তার জায়গায় খেলা অমিত হাসানের সংগ্রহ ৬১ বলে ১৫। ৮ নম্বরে খেলেছেন সৌম্য, তার ব্যাটে আসে মাত্র ১৬। মিরাজের পরে টাইগারদের হয়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার অধিনায়ক শান্ত, তার ব্যাটে এসেছে ৩৭। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে একাই ৬ উইকেট নেন রকি চাওলি। জবাবে খেলতে নামা স্বাগতিকরা পরে টাইগার পেসারদের গতির তাণ্ডবে। নিচের প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ, ফেরান স্যাম কনস্টাসকে। এরপরেই আঘাত হানেন তাসকিন। ২ রানে ২ উইকেট হারানোর পর অবশ্য ৫০ রানের জুটি গড়েছে দলটা। ২১২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা জোরদারে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেই সঙ্গে ছিনতাই ও অপরাধ নির্মূলে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানোর কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া স্টেডিয়াম এলাকার দোকান ভাড়া পুনর্নির্ধারণ করার কথাও জানান তিনি। সংস্কার করা হবে মাওলানা ভাসানী স্টেডিয়াম সহ বিভিন্ন অবকাঠামোর। ঢাকা জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন এরিয়াকে আধুনিক স্পোর্টস হাব নির্মাণের পরিকল্পনার কথা আগে থেকেই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই কার্যক্রমের অংশ হিসেবে এবার জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে জাতীয় স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন তিনি। জাতীয় স্টেডিয়াম এলাকা ও এর আশপাশের পরিবেশ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম সহ টেবিল টেনিস ফেডারেশনের সামনের রাস্তা রীতিমতো পরিণত হয়েছে মাদকের আখড়ায়। এছাড়া স্টেডিয়াম এলাকায় ছিন্নমূল মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় হরহামেশাই ছিনতাইয়ের কারণে নিরাপত্তা শঙ্কায় পড়তে হয় বিভিন্ন ফেডারেশনের অ্যাথলিটদের। স্টেডিয়াম এলাকা পরিদর্শন করে হতাশ হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেও। নিরাপত্তা বাড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানোর কথা জানান তিনি। বড় সমস্যা হচ্ছে যে সন্ধ্যার পর এখানে মাদকের একটি ব্যাপকভাবে আমার মনে হয় যে এখানে মাদক সহ ছিনতাই বিভিন্ন অপকর্ম এখানে হয়। এই বিষয়গুলো আমরা এখানে আমাদের সাথে ডিসি মতিঝিল তিনিও আছেন, তাকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে আমাদের পুলিশ বক্সের মাধ্যমে আমরা সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করে যাতে আমরা এই সন্ধ্যার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ছিনতাই থেকে শুরু করে মাদকের যে অবাধ যে চলাচল এটিকে আমরা রোধ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরে আনতে চাই। স্টেডিয়াম এলাকার দোকানপাট নিয়েও আক্ষেপ আছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। পুরনো নিয়মের গ্যারাকলে পড়ে জাতীয় স্টেডিয়ামের দোকানপাট থেকে ক্রীড়া পরিষদ যে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তা অবগত আছেন আমিনুল হক। দ্রুতই এই বিষয়ে তদন্ত করে স্টেডিয়াম এলাকার দোকানের ভাড়া পুনর্নির্ধারণ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দোকানগুলো রয়েছে তাদের একটি ডাটা সামারি আমরা নিয়ে এবং নতুন করে এটাকে পুনর্বিবেচনা করে আমরা নতুনভাবে পুনর্মূল্যায়ন করব যে কিভাবে আমাদের এনএসসি এবং আমাদের সরকার যাতে এই রেভিনিউটা সঠিকভাবে পায় সে ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। স্টেডিয়াম এলাকায় ময়লা আবর্জনা যেন না ফেলা হয় সেজন্য দোকানগুলোকে সতর্ক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে মাওলানা ভাসানী স্টেডিয়াম সহ জাতীয় স্টেডিয়াম পাড়ার বিভিন্ন কমপ্লেক্সের সংস্কার কাজ হাতে নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নারী দলের এশিয়ান গেমসের প্রস্তুতিতে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও দুটি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। এ বিষয়ে আলোচনা করেছে ফেডারেশন। দ্রুত আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এছাড়াও অক্টোবরে জর্ডানে 3 জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে 2 বার শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশ। হ্যাট্রিক শিরোপার সুযোগ তৈরি হলেও সবশেষ সাফে প্রত্যাশা পূরণ করতে পারেনি লাল সবুজ। ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মারিয়া মান্ডাদের। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চেও নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র একবারই খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সবশেষ করোনার কারণে 1 বছর পিছিয়ে 2023 সালে হাংজুতে হওয়া আসরটা দুঃসহ কেটেছিল লাল সবুজের। সেবার শক্তিশালী জাপানের কাছে 8-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর ভিয়েতনামের কাছেও বড় হারের তিক্ততা পেয়েছিল বাংলার মেয়েরা। নেপালের সঙ্গে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়েছিল 1-1 গোলের ড্রয়ে। দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস মিশনে আগামী সেপ্টেম্বরে জাপানে যাবে বাংলাদেশ। সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়াতে হবে এশিয়ান গেমসের 20তম আসর। এবার বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। 2 কোরিয়ার সঙ্গে আফিদাদের আরেক প্রতিপক্ষ মিয়ানমার। গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছিল বাটলারের দলের। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, এমনটাই পরিকল্পনা ফেডারেশনের। এশিয়ান গেমসের দলে আর কোনো প্রবাসী ফুটবলার আপাতত অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও নিশ্চিত করেছে বাফুফে। নারী দলের প্রস্তুতিতে কোনো ছাড় দিতে চায় না ফেডারেশন। এশিয়ান গেমস সামনে, সেটাকে সামনে রেখে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বাইরে কিছু ট্রেনিং করার জন্য অলরেডি আমরা চায়নার সাথে যোগাযোগ করছি।
যে চায়নাতে যদি 15 দিন থেকে ওখানে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে ওখানে ট্রেনিং করে জাপানে যাওয়া যায় তাহলে একটু ভালো হবে। আর মেয়েরা তো আপনারা জানেন AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য কিছু প্লেয়ার আবার ওখানে থাকবে, তারা ওখানটাতে এটা ভালো, ওখানে তো অন্য টিমের সাথে খেলবে, সেখানেও ভালো প্র্যাকটিস হবে। এছাড়া অক্টোবরে জর্ডানে 3 জাতি টুর্নামেন্টে খেলারও আমন্ত্রণ রয়েছে মারিয়াদের। আমাদের ইনভাইটেশন আছে জর্ডান থেকে, জর্ডান বাংলাদেশ আরেকটা টিম, ওটা এখনো কনফার্ম না, প্রাইমারি লেভেলে আছে, কথা চলতেছে। যদি আমরা দেখি যে থার্ড টিমটাও আরো ভালো টিম, দেন আমরা হয়তো জর্ডানে যাব। এশিয়ান গেমসে আগামী 14ই সেপ্টেম্বর ওসাকার নাগাই স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের প্রত্যাশা নিয়ে আজ চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশ স্কেটিং দল। চীনের লিশুয়ে শহরে 10 থেকে 12 আগস্ট অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে 22 জন স্কেটার। এবারের আসরে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়া ও তাইওয়ানের মতো শক্তিশালী দেশ। কঠিন প্রতিযোগিতা অপেক্ষা করলেও গত আসরের সাফল্য নতুন করে আত্মবিশ্বাস যোগাচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের। চীনে রওনা হওয়ার আগে রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তাপ, ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে বাড়বে উদ্বেগ, সতর্কতা প্রতিমন্ত্রীর। সার্বভৌমত্বকে অবজ্ঞার অভিযোগ বিএনপির। পরীক্ষামূলক শেষে এবার শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধন করতে 16 আগস্ট কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। এবং রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 20 আগস্ট। তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ, প্রার্থীরা প্রত্যাহার 18 আগস্ট নির্ধারণ। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।